পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ, বললেন মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি পুত্র মোস্তফা কাতার দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলার পর পাল্টা আক্রমণ ইসরায়েলের। ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স যুক্তরাজ্য। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল দুটি বিশেষ ফ্লাইট চালাবে ইউএস বাংলা। এখনও স্বাভাবিক হয়নি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, এখন পর্যন্ত বাতিল 208টি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো পার্ক থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়নি, স্বামী পলাতক। শিশু ইরা ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত বাবু শেখকে আদালতে তোলা হচ্ছে আজ। এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে রাজধানীর বেশিরভাগ খাল দখলের অভিযোগ, খনন চালিয়ে পুনরুদ্ধারের আশ্বাস পানি সম্পদ মন্ত্রণালয়ের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে পল কাপুরের এই ঢাকা সফর। 2 দিনের সফরে নতুন সরকারের শীর্ষ নেতৃত্ব, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন মন্ত্রী। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন পল কাপুর। Excellency, it's a humble request. How's the meeting? How's the meeting? Excellency, the meeting was good. Great, everything. We always love coming to the foreign ministry. Great to be here. Great to be here. Did you talk about the arts and disciplines? পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর পর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠকের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে কিনা, আর বৈঠকের কি কি তথ্য রয়েছে আপনার কাছে? শাম্মী, যেটি বলছিলেন শুরুতেই, সকালেই কিন্তু আমরা দেখেছি যে পল কাপুর, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু তার আজকের 2 দিনের সফরের সকালটাই শুরু করেছিলেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক দিয়ে। সেটি কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে এসে কিন্তু আমরা দেখেছি তিনি বাণিজ্য মন্ত্রী ও সাথে বৈঠকে বসছেন এবং সেই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে। পল কাপুর ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে কিন্তু বৈঠকে বসছেন, যেটি কিন্তু 2টি বিল্ডিং পরেই আসলে সেখানে বৈঠকটি হচ্ছে। আর বাণিজ্য মন্ত্রী যেটি বললেন বৈঠক শেষে, তিনি বললেন যে পল কাপুরের সাথে ভালো একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি রয়েছে সেই চুক্তিটি নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু অন্য যে বাণিজ্য বিষয়ে যে ব্যাপারগুলো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং তিনি যেটি বলছেন যে এই আলোচনায় খুব ভালো কিছু ব্যাপার কিন্তু আলোচনায় এসছে বলে কিন্তু জানিয়েছেন। এরপর আমরা দেখেছি যে পল কাপুর এখন যে বৈঠকটি করছেন, তিনি সেই বৈঠকটি করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে। সেখানেও হয়তো 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা একটু পরেই সেই তথ্যও জানানোর চেষ্টা করব। তারপর আমরা যতদূর জানতে পেরেছি তিনি কিন্তু অর্থমন্ত্রীর সাথেও একটি বৈঠকে বসতে পারেন সচিবালয়, সেটিরও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তো বলতে গেলে এই যে 2 দিনের সফরে এসছেন পল কাপুর, এই 2 দিনেই কিন্তু তিনি আসলে একটি কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ধারাবাহিক যে বৈঠকগুলো, এই বৈঠকের আসলে ফলাফলটা কি বা এই বৈঠক থেকে আসলে কি কি জানা গেল সেটা কিন্তু আসলে আমরা দিন শেষেই পুরোপুরি জানতে পারবো। তো ততক্ষণ আসলে অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নেই। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। শাম্মী।
সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন আসিফ ইকবাল খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিতে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সাক্ষাতে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 1000। অন্যদিকে তেহরানের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। নতুন করে দুবাইয়ে মার্কিন কনসুলেট ও কাতারের আল উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ট্রাম্প জানিয়েছে প্রয়োজনে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের মার্কিন নৌবাহিনী। অর্ণব প্রসাদের প্রতিবেদন। দিন কিংবা রাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রতিনিয়ত কেঁপে উঠছে তেহরান। সরকারি স্থাপনার পাশাপাশি হামলা চলছে ইরানের স্কুল ও হাসপাতালগুলোতেও। শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের। বাড়ছে প্রাণহানি। ইরানের কুদস বাহিনীর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়া সোমবার তেহরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভবনে হামলা চালায় তেল আবিব। তবে প্রতিশোধ নিতে মরিয়া ইরান, নতুন করে ব্যস্ত সরকার গঠনে। এরই মধ্যে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বিশেষজ্ঞ পরিষদ। নেওয়া হচ্ছে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতিও। পবিত্র মাশহাদ শহরে সমাহিত হবেন তিনি। এদিকে নতুন করে দুবাইয়ের মার্কিন কনসুলেটের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কাতারের আল উদেইদের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য থেকে এখন পর্যন্ত 9000 মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি মন্ত্রিসভা। এদিকে আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রয়োজনে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটিতে ট্যাঙ্কারের নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরানের নতুন নেতৃত্ব মার্কিন ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। Well, most of the people we had in mind are dead. So, we had some in mind from that group that is dead. And now we have another group, they may be dead also, based on reports. So I guess you have a third wave coming in. Pretty soon we're not going to know anybody. এদিকে চলমান সংঘাতে নিহত মার্কিন 6 সেনার 4 জনের পরিচয় মিলেছে। অন্যদিকে ইরানে পারমাণবিক বোমা তৈরির যথেষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান গ্রোসি। এছাড়া সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলার পর দেশটির নিরাপত্তায় প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এরই মধ্যে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। খামেনিকে হত্যার পর ইরানের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনই নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তিনি। জানান, ইরানের জনগণ মেনে নিলে পাহলভিকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। গেল বছরে সরকার বিরোধী আন্দোলনের পর থেকেই ট্রাম্পের কাঁধে চেপে ইরানের মসনদে বসার স্বপ্নে বিভোর দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মসনদ দখলের চেষ্টায় আরও বেশি উদ্গ্রীব তিনি। তবে রেজা পাহলভির ওপর এখনই পুরোপুরি আস্থা রাখতে পারছেন না ট্রাম্প। জানান, বিষয়টি নিয়ে খুব একটা ভাবছে না হোয়াইট হাউস। I guess the worst case would be we do this and then somebody takes over who's as bad as the previous
person, right? I would like to see somebody in there that's going to bring it back for the people. তবে ইরানের জনগণ মেনে নিলে রেজা পাহলভির বিষয়ে কোনো আপত্তি নেই হোয়াইট হাউসের। এর আগেও ইরানে পাহলভির জনসমর্থন নিয়ে সংশয় ছিল ট্রাম্পের। তবে সম্প্রতি ইরান ও দেশের বাইরে থাকা নাগরিকদের মাঝে তার জনপ্রিয়তা বেড়েছে। 1979 সালে ইরানের রাজতন্ত্রের পতন ঘটলে বিদেশে পালিয়ে যান রেজা শাহ পাহলভি। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। গেল ডিসেম্বরে তেহরানে রক্তক্ষয়ী সংঘাতের সময় বিদেশের মাটিতে বসেই সরকার পতনের কলকাঠি নাড়েন নির্বাসিত যুবরাজ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত করা হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামীকাল দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও 25টি ফ্লাইট বাতিল হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরে। এ নিয়ে 5 দিনে ঢাকা থেকে 173টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। দুবাই, কুয়েত, দোহা, বাহরাইন ও শারজাগামী বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে গতকাল পর্যন্ত বাতিল হয়েছে 35টি ফ্লাইট। অন্যদিকে এক বার্তায় বিমান বাংলাদেশ জানায় দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজা এবং কুয়েত রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর ফলে ঈদকে সামনে রেখে ভোগান্তিতে পড়েছে প্রবাসী যাত্রীরা। এদিকে ছেড়ে যাওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ আতঙ্ক নিয়েই দেশ ছাড়তে হচ্ছে বলে জানান তারা। এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, জানাবেন বাতিল হওয়া ফ্লাইটগুলো রিশিডিউলের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? স্বামী, এইমাত্র কিছুক্ষণ আগেই আপনার সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল হয়েছে। সেখানে প্রায় 5 শতাধিক যাত্রী ছিল, যাদের রিশিডিউলের কথা বলা হচ্ছে রাত 10:30টায়। কিন্তু তারা এটিও শিওর বলতে পারছে না যে তারা রাত 10:30টায় যেতে পারবে কিনা, কারণ এ ব্যাপারে তাকে নিশ্চিত বলা হয়নি যে তারা রাত 10:30টার দিকে যেতে পারবে। তবে এইখানকার যারা যাত্রী ছিল তারা একটি অভিযোগ বারবার করছে যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদের কোনো সহযোগিতা করছে না। এখানে যে শিডিউল বিপর্যয় হচ্ছে, কখন বাতিল হচ্ছে কি হচ্ছে না, এটি আগে জানা থাকলেও তাদেরকে জানতে দিচ্ছে না। যখন তারা বিমানের যাত্রী হয়ে বিমানে উঠবেন ঠিক সেই মুহূর্তে বলা হচ্ছে যে আপনাদের যে বিমানের যে টিকিট সেটি বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে কখন করা হবে সেটাও তাদের বলছে না। এটি বারবার যাত্রীরা অভিযোগ করছিলেন আমাদের কাছে। তবে আর একটা জিনিস আপনাকে বলে রাখি যে আজকে এই পর্যন্ত 10টি বিমানের যে শিডিউল সেটি বাতিল করা হয়েছে। এই নিয়ে আর আপাতত আজকে আর হবে কিনা সে ব্যাপারে কোনো ধরনের বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের ব্রিফ করে জানানো হবে না। তবে এইখানে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এর আগে সকালে আমি কথা বলেছিলাম যে এইখানে যারা আছেন দায়িত্বরত তাদের সঙ্গে কথা বলেছি। এই পর্যন্ত আজকে 158টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আজ বাতিল করা হয়েছে মোট আপনার 10টি ফ্লাইট। আর এই ফ্লাইটগুলো যারা যাত্রী আছেন তাদেরকে এইখানে যারা বিমান কর্তৃপক্ষ যারা যে বিমানে করে যাবেন সেই কর্তৃপক্ষ তাদেরকে তাদের নির্দিষ্ট হোটেলগুলোতে নিয়ে যাচ্ছে এবং আজকে তাদেরকে নিয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু সে ব্যাপারে নিশ্চিত বলা হয়নি। তবে আর একটা তথ্য জানিয়ে রাখি যে সৌদি আরবের দাম্মাম, জেদ্দা সহ ওমানের মাস্কাটে বেশ কিছু ফ্লাইট চলে গেছে, কিন্তু গত 4 দিন থেকে আজকের যে ফ্লাইটের যে বাতিল হওয়ার যে শিডিউল এটা কম বলছেন এখানকার কর্তৃপক্ষ। এবং আমরা সকাল থেকে যাত্রীদের যথেষ্ট পরিমাণ ভিড় দেখেছিলাম যারা সৌদিতে যাচ্ছেন।
যারা এখানে ওমরা করতে যাচ্ছেন তাদের জন্য 2টি বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে একটি কথা না বললেই নয় যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এবং আপনার যে এইখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা কোনো ধরনের সহযোগিতা করছে না বলে বারবার যাত্রীরা এই অভিযোগটি করছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন মেহরাব সুমন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন এখন ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে আরও জানাতে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে বৈঠকে বসেছেন কিনা, আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি প্রথমে জানিয়ে রাখি যে সকাল 11টা নাগাদ ডিএমপি হেডকোয়ার্টার্সে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এখানে আসার পর তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা তাকে অভ্যর্থনা দিয়ে তাকে রিসিভ করেন এবং তিনি এখানে এসেই প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তাদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন। প্রায় 1 ঘন্টা ধরে সেই বৈঠকটি মূলত চলছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে, এখানে তিনি কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শেষ করে সেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে পুলিশের মনোবল, পুলিশের সক্রিয় করার যে বিষয়গুলো আছে, অর্থাৎ আগামীতে পুলিশ জনগণের আস্থা হিসেবে কাজ করবে কিনা, এই সমস্ত নানা বিষয়ে আসলে দিক নির্দেশনামূলক কথা তিনি বলবেন। এবং এখানে যাতে পুলিশ, যেহেতু জুলাই আন্দোলনের পর পুলিশের মনোবল ফিরে আসাটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এবং সাম্প্রতিক সময়ে নানাবিধ ঘটনা ঘটেছে পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে, এই যে ঘটনাগুলো রয়েছে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন এবং আগামীতে পুলিশ যাতে সক্রিয়ভাবে কাজ করে এবং মনোবল ফিরে আসে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আসলে সেই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি সেখানে রাখতে পারেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। পরবর্তীতে আসলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আর একটু জানিয়ে রাখি যে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুলিশের কোনো সদর দপ্তর তিনি এখানে আসলেন এবং হয়তোবা কিছুক্ষণ পর যখন ব্রিফিংটি হবে তখন আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। আমি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে জেরিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সরকারি পুনর্বাসন কেন্দ্রের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, স্বামী ফারুক মাদকাসক্ত এবং প্রায়ই জেরিনকে মারধর করতেন। সোমবার রাতেও তাকে মারধর করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেরিনের স্বজনরা ঘটনাস্থলে এসে ছাদের কাঠের বিমের সাথে জেরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পরে পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় স্বামী শ্বাসরোধ করে জেরিনকে হত্যা করে ঝুলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনী ইশতেহারে বিএনপি দেশব্যাপী খাল খননের কথা বললেও রাজধানীতে খাল খননের বাস্তবতা কিছুটা ভিন্ন। 180 দিনের মধ্যে 1000 কিলোমিটার খনন করবে সরকার। তবে ঢাকার অধিকাংশ খাল দখল হয়ে আছে। ঢাকাবাসীর অভিযোগ, এই দখলের পেছনে আছে বিভিন্ন রাজনৈতিক প্রভাব। বিশ্লেষকরা জোর দিচ্ছেন দ্বিমুখী পরিকল্পনার দিকে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। নির্বাচনের ইশতেহারে বিএনপি প্রধান যে 9টি প্রতিশ্রুতি দেয়, খাল খনন কর্মসূচি ছিল তার অন্যতম একটি। সরকারে আসলে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে বলে ইশতেহারে উল্লেখ করে বিএনপি। সরকার গঠনের পর প্রথম ধাপে পাইলটিং কর্মসূচির আওতায় 180 দিনের মধ্যে 1000 কিলোমিটার খাল খননের কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের বেখালিপানা আর জনগণের, বিশেষ করে ওই আমার আছে 1 হাত, আমি নিয়ে গেছি 5 হাত, এগুলা যার যার মধ্যে মনে করেন যে শক্তি খাটাইয়া, দলীয় প্রভাব খাটাইয়া বিভিন্নভাবে তারা দখল করে আসছে। এমন অবস্থায় 2016 সালে করা ঢাকা জেলা প্রশাসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে রাজধানীতে মোট
58টি খালের মধ্যে 37টি খালেই দখল হয়ে আছে। খাল দখলের পেছনে রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মুহাম্মদ খান। খালগুলো দখল করেছে মানে বড় বড় প্রভাবশালী রাজনৈতিক নেতারা, তারাই তো আসলে এই দেশের এই খালের নেটওয়ার্ক। এটা শুধু ঢাকা না, এটা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যেখানেই যাবেন দেখবেন চরিত্রটা মোটামুটি গল্পটা একই। বাস্তবতা হচ্ছে রাজধানীতে খাল খননের পূর্বে খাল পুনরুদ্ধার করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন যে কোনো উপায়ে দখলকৃত খাল পুনরুদ্ধার করেই খনন কাজ করবে সরকার। ঢাকার আশপাশে নদীগুলো আছে সেগুলো খনন এবং আমাদের যারা দখল করেছে সেগুলো পুনরুদ্ধার করে আমরা যদি সেই পয় নিষ্কাশন সহ আমরা যদি আমাদের আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, আমার বিশ্বাস আমরা সেখানে একটা সুন্দর ঢাকা শহর দেখতে পাবো। শুধু প্রতিশ্রুতির বুলি নয়, রাজধানীতে খাল খনন কর্মসূচি সফল করতে খাল খননে রাজধানীতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন এ নগর পরিকল্পনাবিদ। আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে খাল দখল রোধ সম্ভব বলেও মনে করেন তিনি। কোন এলাকাগুলোতে আসলেই এখনও কিছু খালের অবশিষ্টাংশ আছে, কোথায় অল্প কিছু উচ্ছেদ যদি করতে পারি তাহলে নেটওয়ার্কটাকে ফেরত আনা যাবে, এই ধরনের বাস্তবসম্মত ডুয়েবল প্ল্যান দরকার। রাজধানীতে খাল খনন সফল করতে পানি সম্পদ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সমন্বয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু ইরাকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি বাবু শেখকে আদালতে তোলা হচ্ছে আজ। এ নিয়ে আরও জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, জানাবেন আসামি বাবু শেখকে কয়টা নাগাদ আদালতে তোলা হতে পারে, আর আদালতের বাইরে ভিতরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? স্বামী, আমরা দেখছি যে বাবু শেখকে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রাম আদালত ভবনে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন আছে সেই ভবনে তাকে নিয়ে এখন পুলিশের যে কক্ষ সেখানে কিন্তু রাখা হয়েছে। আমরা সেখানে ভেতরে প্রবেশ করতে পারছি না, সেখানে নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। আমরা দেখেছি 30 থেকে 40 জন পুলিশ সদস্য কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এবং তাকে 11:30টার দিকে চট্টগ্রামের এই আদালত ভবনে আনা হয় যতটুকু জানতে পেরেছি। তবে তাকে তোলার যে বিষয়টি, তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বেলা 3টার দিকে। আমরা এখনও পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি প্রাথমিকভাবে তাকে 301 নম্বর কক্ষে তোলা হবে এবং তার প্রস্তুতি কিন্তু নিচ্ছেন এখানে যারা পুলিশ আছেন কিংবা যারা আইনজীবী আছেন। তবে এই মামলায় তাকে, যেহেতু এটি অপহরণ হত্যা চেষ্টা মামলা ছিল প্রথমে, সেটি শিশুটি মারা যাওয়ার পর এটি কিন্তু হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। সুতরাং এই মামলাটি এখন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে সেখানে কিন্তু সেভাবেই সেটির মামলা কার্যক্রম চলবে। তবে আজকে 164 অর্থাৎ 164 যে জবানবন্দি দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু পুলিশ চাইবে এবং আমরা যেটি জানি সেটি যদি তিনি দিয়ে দেন তাহলে আর রিমান্ড চাওয়া হবে না। সেক্ষেত্রে রিমান্ডের যে বিষয় সেটি কিন্তু পুলিশ চাইতে পারবে না। তো আমরা দেখব আসলে মামলার যেই বিচারিক কার্যক্রম সেখান থেকে কী ধরনের শুনানি আসে। তবে এই মামলাকে ঘিরে আমরা দেখেছি পুরো একটি রহস্য ছিল। প্রথম দিকে যিনি বাবু শেখ ছিল তাকে কিন্তু প্রথমে শনাক্ত করা যায়নি। যারা স্বজন ছিল তারা কিন্তু ধারণা করতে পারেনি যে এর সাথে কে জড়িত ছিল। পরবর্তী একটি সিসিটিভি ফুটেজ থেকে মূলত বাবু শেখকে শনাক্ত করা গেছে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের একটি সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে বাবু শেখ যখন শিশুটিকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছিল সেই ফুটেজ থেকে কিন্তু পুলিশ তাকে শনাক্ত করতে পেরেছে এবং বিভিন্ন ফোন কল কিন্তু তারা ট্র্যাক করে এটি প্রযুক্তির সহায়তায় বাবু শেখকে শনাক্ত করা গেছে। এবং গতকালকে কিন্তু পুলিশকে অনেক কাঠখড় পুড়িয়ে তাকে এখানে কারাগারে নিয়ে আসতে হয়েছিল, যেহেতু সাধারণের ক্ষোভ ছিল। তো এই ছিল চট্টগ্রাম আদালত ভবন থেকে সবশেষ। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন ফায়সাল করিম। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন এখন ঢাকা। ঈদ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে বাসের অগ্রিম টিকিট। এ নিয়ে আরও জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, জানাবেন আজ কোন তারিখের টিকিট বিক্রি হচ্ছে আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? স্বামী,
যেমনটা বলছিলেন আসলে বাসের টিকিটের অগ্রিম টিকিটের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই কোনো তারিখ নিয়ে। যাত্রীরা কিন্তু আসলে যে কোনো তারিখের টিকিটই সংগ্রহ করতে পারছেন। তবে গাবতলী বাস টার্মিনালে এসে আমরা যেটা দেখতে পেয়েছি নির্দিষ্ট কিছু তারিখের টিকিটের আসলে সংকট রয়েছে। যেমন আমি যদি আপনাকে বলি যে 18ই মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে আমাদের জানিয়েছেন টার্মিনালে যারা কর্মরত তারা, এবং এই 18 তারিখের টিকিট কিন্তু আসলে যাত্রীরা মানে অনেক আগেই শেষ হয়ে গেছে বলে আমাদের জানিয়েছেন। এবং আমি এখানে আসার পর দেখতে পেয়েছি যে অনেক যাত্রী টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন। এবং এছাড়া কিন্তু অন্যান্য যে তারিখের টিকিটগুলো যেমন 17ই মার্চ, 19 মার্চ, 16ই মার্চ, 15ই মার্চ এই তারিখের টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই টিকিটের চাহিদা কিন্তু এখন পর্যন্ত খুবই কম। আমরা এখানে এসে অনেক টার্মিনালের যারা কর্মরত তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে নির্দিষ্ট কিছু তারিখ ব্যতীত আসলে টিকিটের চাহিদা খুব একটা নেই। তবে ওই তারিখের টিকিটগুলো ইতিমধ্যেই সেল হয়ে গিয়েছে, তাই তারা এখন আর কোনো টিকিট দিতে পারছে না। তো আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা চাহিদা বিবেচনায় বাস মানে আর এই রুটগুলোতে আসলে কোনো ট্রিপ বাড়াবেন কিনা। তো তারা আমাকে যেমনটা জানিয়েছে যে এই মুহূর্তে আসলে বাসের রুট বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট যে বাস রয়েছে শুধু সেই মানে কিছু বাসই আসলে ছেড়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গাবতলী বাস টার্মিনালে অনেকগুলো কাউন্টার থাকলেও সবগুলো কাউন্টার কিন্তু এখনো অগ্রিম টিকিট ছাড়েনি। হাতে গোনা নির্দিষ্ট 4 থেকে 5টা কাউন্টার এই মুহূর্তে অগ্রিম টিকিট ছেড়েছে। তো যে কাউন্টারগুলো আসলে অগ্রিম টিকিট এখনো ছাড়েনি তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই আসলে তারা অগ্রিম টিকিট ছাড়বেন। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সাম্মি। গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। ঈদ যতই ঘনিয়ে আসছে পাবনার মার্কেটগুলোতে বেড়েছে প্রসাধনী বিক্রি। শহরের বিভিন্ন কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। আমদানির পাশাপাশি দেশীয় পণ্যের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন তারা। চাহিদার শীর্ষ তালিকায় রয়েছে দেশীয় পণ্যের ব্র্যান্ডগুলো। সোহাগ মল্লিকের ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ রানা। ঈদকে কেন্দ্র করে জামা জুতোর পাশাপাশি নানা পণ্যে সাজানো হয়েছে প্রসাধনীর বাজার। দোকানে দোকানে জমে উঠেছে কেনাবেচা। শহরের রবিউল মার্কেট, কাজী প্লাজা, খান বাহাদুর ও হাজি মার্কেটের প্রায় শতাধিক দোকানে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের পাশাপাশি চাহিদা বেড়েছে দেশি পণ্যের। পছন্দের পণ্য কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। দামে কম ও মানে ভালো হওয়ায় দেশীয় ব্র্যান্ডের পণ্যের চাহিদা বেড়েছে। রূপটান প্যাকগুলা, তারপর মমতাজ যে স্কার্ফটা আছে পার্সোনাল আমি অনেক ব্যবহার করি। হাতে অনেক সুন্দর কালার আসে, দামও রিজনেবল প্রাইসের মধ্যে। কাস্টমার অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে সেল করতে পারছি। মমতাজের প্রোডাক্ট প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা এত ভালো যে আলহামদুলিল্লাহ আমরা এবার ঈদে খুবই ভালো সাড়া পাচ্ছি। সবগুলা কালারই মোটামুটি খুবই ভালো, এই জন্য ফিডব্যাকগুলো ভালো আসছে আর কি। ব্যবসায়ী নেতাদের মতে বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের পণ্য চাহিদা রয়েছে। বাজার মনিটরিং এর পাশাপাশি ক্রেতারা যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে সে ব্যাপারেও কাজ করছেন তারা। ব্যবসায়ীদের পক্ষ থেকে চেম্বার অফ কমার্স এটা নিয়মিত মনিটরিং করে দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং সহনীয় থাকে। ঈদকে ঘিরে জমে উঠেছে বেচাকেনা। এগিয়ে যাচ্ছে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডগুলো। এখন পাবনা। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।